সো এশিয়ার বিগেস্ট কম্পিটিশন এফসি এশিয়ান কাপ কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল গ্র্যান্ড ওপেনিং সেরিমনি দিয়ে, এবং অবশ্যই কাতার ভার্সেস লেবানন ম্যাচ এই মুহূর্তে চলছে। বাট আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি, আমাদের কী কী চান্সেস রয়েছে ছোট্ট করে বলার চেষ্টা করবো। এবং আগামীকাল ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচ বিকেল 5টা থেকে রয়েছে। বাট তার আগে কিন্তু আমাদের বেস্ট লাইন আপ কী হতে পারে, অবভিয়াসলি তার ভিডিও কিন্তু কালই আসবে। আজকে একটু ওপর করে ডিসকাস করা যাক, বাট তার পাশাপাশি আমাদের ইন্ডিয়ান ফুটবলেরও কিন্তু আরও বেশ কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট আর সুপার কাপের দুটো ম্যাচ নিয়েও কথা বলার রয়েছে। শুরু করবো ভিডিওটি যেটা দিয়ে, সেটা অবশ্যই কিন্তু সুপার কাপের দুটো ম্যাচ। দুপুরবেলায় ম্যাচ ছিল এফসি গোয়া ভার্সেস ইন্টারকাশি কিন্তু খুব সুন্দর খেলেছে। ওদের থেকে যতটা এক্সপেকটেশন ছিল যে ওরা যেভাবে ওদের কোয়ালিফাইং ম্যাচটা খেলেছিল সেটা নিজেদের স্ট্যান্ডার্ডে খেলছিল, নিজেদের আই লিগ টিমের সাথে খেলছিল। বাট কোথাও যখন আইএসএল টিমের সাথে ওরা মুখোমুখি হবে তখন কেমন করবে, কি এক্সপেকটেশন আমরা রাখছি, কতটা ভালো ওরা খেলতে পারে। কারণ ভালো ভালো বিদেশি প্লেয়ার রয়েছে, বেশ কিছু ভালো আইএসএল ক্লাব থেকে লোনে আসা প্লেয়াররা রয়েছে। তো ওরা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো খেলেছে। ফার্স্ট হাফে গোল করতে দেয়নি এফসি গোয়াকে, নিজেরাও করতে পারেনি। বাট সেকেন্ড হাফে এফসি গোয়া কোথাও ফেরে, নোয়া এবং কার্লিটোসের যে জুটি, সেই জুটি কিন্তু ম্যাচটাকে জেতাই। বাট শেষ মুহূর্তেও একটা ইন্টারকাশি কিন্তু ঝাঁঝ বাড়াতে শুরু করে, এবং গিয়ামান নিকোম যে লোনে রয়েছে মুম্বাই সিটি এফসি থেকে, তার একমাত্র গোল হয়। তো আমি কোথাও ইন্টারকাশির খেলা দেখে ইমপ্রেসড, এবং যেদিনকে আমি প্রেডিকশন ভিডিওটা বানাচ্ছিলাম সেদিনকে বলেছিলাম যদি এই টিমটা গ্রুপ সিতে থাকতো, মানে যেখানে উইকার মুম্বাই সিটি এফসি রয়েছে এবং চেন্নাই বা পাঞ্জাব এফসি, তারা নিজেদের মধ্যে খুব একটা ব্যালেন্স থ্রু আউট দ্য আইএসএলে খুঁজে পেয়েছে বলে মনে হয়নি। সেই গ্রুপটাতে কিন্তু ইন্টারকাশি ব্রেক থ্রু করে যেতে পারতো। ইন্টারকাশি কিন্তু সেই গ্রুপ থেকে ডার্ক হর্স হয়ে ওঠার ক্ষমতা রাখতো, এবং ওই জায়গাটা যদি ওরা উতরে যেতে পারতো তাহলে কিন্তু নকআউটে গিয়ে ভয়ঙ্কর হওয়ার চান্স ওদের থাকতো। দ্বিতীয় যে ম্যাচটা সেটা অবশ্যই কিন্তু ছিল লাস্ট বারের দুটো ফাইনালিস্টের, ওড়িশা ভার্সেস বেঙ্গালুরু, এবং রেজাল্টটা কিছু চেঞ্জ হয়নি, কারণ ওড়িশা আবারও বেঙ্গালুরুকে হারিয়েছে 1-0 গোলে। আহমেদ জাহুর করা ফ্রি কিক থেকে একমাত্র গোল, এবং সেই গোলটাই ওড়িশা এফসিকে জিতিয়েছে। দুটো টিমই কিন্তু লটস অফ চান্সেস ক্রিয়েট করেছিল। বেঙ্গালুরু প্রচুর চান্স ওয়েস্ট করেছে, ওড়িশাও প্রচুর চান্স ওয়েস্ট করেছে। তো দুটো ম্যাচ থেকে কিন্তু যেরকমটা এক্সপেকটেশন ছিল যে রেজাল্টটা আমরা কোথাও দেখতে পারি সেটাই কিন্তু হয়েছে। এবং এই গ্রুপটাতে গোয়া ভার্সেস ওড়িশা এই ম্যাচটা ডিসাইডার হবে, এটা আগাম বলে দেওয়া যেতে পারে। ওই ম্যাচটা যারা জিতবে, যারা ডমিনেশন করবে, তারাই কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্কেটে বেশ কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট, কনফার্মেশন, রুমার সব কিছু রয়েছে। এর মধ্যে প্রথমটা হচ্ছে যে হামজা রেগ্রাগুই, যার কথা এতদিন ধরে আমরা বলছিলাম, মরক্কো থেকে আসার ডিফেন্ডার, তার কিন্তু আজকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা করে দিয়েছে। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা কিন্তু অবশ্যই রয়েছে একজন প্রাক্তন কোচ, তার একটা কনফার্মেশন পাওয়া গেছে। এর আগে আমরা তাকে ওড়িশা এফসিতে দেখেছি, এবং এই সিজনের শুরুতে যখন ইস্টবেঙ্গলে কোচ আগমনের ঘটনা ঘটছিল, ইস্টবেঙ্গল ফ্যানরা কিন্তু এই নামটার সাথে ভীষণভাবে পরিচিত হয়ে গেছে। তো সেই সময়ে নামে থাকা, ভেসে থাকা কোচ জোসেফ গম্বাও কিন্তু একটা বিরাট জাম্প নিয়েছেন তার কোচিং কেরিয়ারে। তিনি আপাতত অ্যাস্টন ভিলার আন্ডার-21 টিমের হেড কোচ হয়েছেন, যে টিমটাকে তিনি রিজার্ভ প্রিমিয়ার লিগ বা প্রিমিয়ার লিগ 2 বলে যেটাকে আমরা জানি, অর্থাৎ সমস্ত প্রিমিয়ার লিগ টিমের রিজার্ভ টিমরা ওখানে খেলে, ইউথ প্লেয়াররা ওখানে খেলে, সেই টিমটাকে তিনি ওখানে গাইড করবেন। তো কেরিয়ারে আমি বলবো এটা একটা হিউজ জাম্প। এর আগে এ লিগে তিনি প্রচুর ভালো কাজ করেছেন, ইন্ডিয়াতে এসেও ইমপ্রেসিভ কাজ করেছেন, দিল্লি ডায়নামোসে, পরে ওড়িশা এফসিতে। বাট এইবারে যে জাম্পটা, আমার মনে হয় যে জোসেফ গম্বাওকে কিন্তু আগামী দিনে ইন্ডিয়াতে পাওয়াটা আইএসএল ক্লাবগুলোর ক্ষেত্রে একটু হলেও টাফ হয়ে যাবে। এবং এই লোকটা চলে যাওয়ার পর হয়তো সবাই এখন বুঝতে পারছে যে সত্যি তার মধ্যে কোয়ালিটি ছিল। নেক্সট যে ব্যাপারটা সেটা কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের ক্ষেত্রে, সেটা হচ্ছে ভিপি সুহের, তাকে কিন্তু লোনে জামশেদপুরে পাঠানো হয়েছে। একটা গুঞ্জন ছিল যে হায়দ্রাবাদে পাঠানো হতে পারে, এবং তার পরিবর্তে নিখিলের যে ডিলটা, সেই ডিলটা ইস্টবেঙ্গল ডান করতে পারে। বাট আগেই বলেছিলাম যে এটা কোয়াইট ইম্পসিবল রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ দুটো কনসার্ন। এক হচ্ছে হায়দ্রাবাদের যা ট্রান্সফার ব্যান রয়েছে, সেক্ষেত্রে তারা কোনো প্লেয়ারকে সোয়াপে নিতে পারবে না, মানে কোনো প্লেয়ারকে তারা রেজিস্ট্রেশন করতে পারবে না, ট্রান্সফারও করতে পারবে না। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে ভিপি সুয়েরকে কিন্তু ইমিডিয়েটলি পাঠাতে হবে, কারণ না তো তাকে সুপার কাপের স্কোয়াডে রাখা হয়েছে, না তো তাকে নিয়ে কার্লোস কোয়াদ্রাতের কোনো রকম প্ল্যানিং রয়েছে। তো কোথাও একটা আর্জেন্সি রয়েছে। এবং অবশ্যই খালিদ জামিল তিনিও কিন্তু চাইছিলেন, একটা পুশ করছিলেন যে ভিপি সুয়েরকে তিনি নিয়ে আসার জন্য। এবার দেখা যাক আবারও খালিদ জামিল ভিপি সুয়ের একটা কম্বিনেশন সেই নর্থ ইস্টের পর তৈরি হয় কিনা। নাও নেক্সট থিং কিন্তু অবশ্যই মোহনবাগানকে নিয়ে দুটো ব্যাপার রয়েছে। এক হচ্ছে যে ট্রান্সফারের ব্যাপারগুলো চলছে, কোথাও গুঞ্জন তো জোরালো হয়ে উঠে আসছে যে এই প্লেয়ার সই করবে, সেই করবে, ওই করবে। ব্যাপারটা এটাই যে দেখো, সিগনেচার হতে পারে, এরকম না যে মোহনবাগানের সিগনেচার কিছু হবে না, চান্স তো অবশ্যই রয়েছে। 31শে জানুয়ারি অবধি ওয়েট করতে হবে ফাইনালি কী হয়। কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে অ্যান্থনি লোপেজ হাবাসের ওপর।
তার আজকে এসে যাওয়ার কথা ছিল, বাট এখনও অবধি তিনি পৌঁছেছেন কিনা কোনো আপডেট নেই। শোনা গেছিলো যে ভিসা একটু ডিলে হয়েছে, বাট হয়তো তিনি পৌঁছে যাবেন, ডার্বির আগে তিনি পৌঁছে যাবেন। কিন্তু যেটা মেন ব্যাপার যে এখানে অ্যাকচুয়ালি টার্গেটটা কী রয়েছে মোহনবাগানের ক্ষেত্রে, তাহলে আমি বলবো যে দুটো টার্গেট রয়েছে। এক হচ্ছে অবশ্যই সেন্টার ব্যাক, যেটা আমরা প্রত্যেকেই জানি, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে লেফট উইং বা লেফট উইং ব্যাক, কোনো একজন প্লেয়ারকে আপাতত লোনে নিয়ে আসা এই সিজনের জন্য, যে ব্যাকআপ অপশন একটা তৈরি করা। কারণ ওই জায়গাতে শুভাশিস বোস বা লিস্টন কোলাসো, তারপরে কিন্তু সেভাবে কোনো সিনিয়র প্লেয়ার নেই, এবং যেভাবে ওই পজিশনটাও ভুগিয়েছে এটা একটা কনসার্নিং পার্ট হয়েছে। অনেকে ডিফেন্সিভ মিডফিল্ডারের কথা বলছে, বা সেখানে কোথাও কিন্তু বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার বা বিদেশি সেন্ট্রাল মিডফিল্ডারের একটা টার্গেট অবশ্যই হাভাসের থাকবে, এবং সেই সমস্ত ডিসিশন না পুরো তৈরি হবে এই যে সুপার কাপে মোহনবাগানের জার্নি, তারপরে তার আগে কিন্তু কিচ্ছু না। মানে অন্ততপক্ষে 19 তারিখে যে ডার্বি রয়েছে সেই ডার্বি অবধি একটু পেশেন্স নিয়ে ওয়েট করতে হবে, কারণ ডার্বি রেজাল্টের পরে আমরা জানতে পারবো যে ফাইনালি এই গ্রুপটা থেকে ইস্টবেঙ্গল না মোহনবাগান কারা কোয়ালিফাই করে সেমিফাইনালের দিকে যাবে। অবশ্যই তার আগে দুটো ম্যাচ ইম্পর্টেন্ট রয়েছে, পরশু দিনকে ম্যাচ রয়েছে নিশ্চিতভাবেই, বাট কোথাও আমার এটা ফিল হয় যে ডার্বিটাই ফাইসালার ম্যাচ হতে চলেছে। কিন্তু তার আগের দুটো ম্যাচও কিন্তু এই দুটো টিমকে জিততে হবে, পজিটিভ পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে হবে। যে যতটা অ্যাডভান্টেজে থাকবে সে তত কিন্তু ডার্বিতে অ্যাডভান্টেজ নিয়ে নামবে। এবার তারপরে অ্যান্থনি লোপেজ হাভাস তিনি ঠিক করবেন যে এই টিমে কী কী চেঞ্জেস দরকার রয়েছে, বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে, ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে। আগেই বলেছিলাম যে বিদেশি প্লেয়ারদের চেঞ্জটা এখনও অবধি কিন্তু খুব একটা আলোচনার স্তরে নেই, সেভাবে বলতে গেলে খুব একটা তিনি ভাবছেনও না, কারণ যে সমস্ত প্লেয়ার রয়েছেন তাদের থেকেই তিনি কোথাও বেস্টটা বার করে আনবেন। কারণ এই প্লেয়ারদেরকে রিপ্লেস করলে এদের কোয়ালিটির প্লেয়ার সেটা নিয়ে আসা কিন্তু খুব চাপ হবে। হতে পারে যে হয়তো ফেরান্দো সিস্টেমে টিম যেভাবে খেলছিল সেটা হয়তো ক্লিক করেনি, দেখা যাক হাভাস এসে কী করেন। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে আজকে ইগার স্টিমার্স তিনি কিন্তু জানিয়েছেন যে সাহাল আব্দুল সামাদের যেভাবে মোহনবাগানের ট্রিট হয়েছে থ্রু দ্য কোচ, সেটা কিন্তু ঠিক না। কারণ সে কোথাও ফিট ছিল না, তারপরেও তাকে রেগুলার প্র্যাকটিস করানো হয়েছে যখন তার রেস্ট দরকার ছিল। এবং যদি সে ফিট না থাকে, যদি তার কোথাও প্রবলেমও থাকে, তাহলে সে কেন ম্যাচ ডেতে ফিচার হলো, কেন তাকে পুরো ম্যাচ 90 মিনিট বেঞ্চে রাখা হলো, এটা একটা কনসার্নিং পার্ট। এটা কোচের করা উচিত হয়নি, তাকে কোথাও রেস্ট দিতে হতো। কারণ এখনও অবধি যা সাহালের কন্ডিশন, সাহাল কিন্তু বলে কিক করতে পারছেন, এবং সাহালও কিন্তু ইন্টারভিউতে জানিয়েছে যে ফিরে আসারও চেষ্টা করছি, যথেষ্ট পরিমাণে হার্ড ট্রেনিং করছি যত তাড়াতাড়ি সম্ভব ফিরতে। কারণ কালকের ম্যাচে আমরা সাহালকে পাচ্ছি না, এটা তো প্রথম থেকে পরিষ্কার ছিল। পরের যে দুটো ম্যাচ রয়েছে, বিশেষ করে এখানে সিরিয়ার ম্যাচটা আমি বলবো, এবং অবশ্যই উজবেকিস্তানের যে ম্যাচটা ক্রিয়েটিভ ফুটবলের জন্য, এবং সিরিয়ার ম্যাচটা ক্রিয়েটিভ ফুটবল প্লাস অপোনেন্টের ওপরে প্রেসার দেওয়ার জন্য সাহালকে কিন্তু ভীষণভাবে দরকার। তো সাহালও চেষ্টা করছে ফিরতে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, যদি সত্যি সাহালের সার্ভিসটা আমরা ন্যাশনাল টিমে না পাই, তাহলে কি ইগার্স টিম্যাচের এই বক্তব্যটা কোথাও স্ট্যান্ড করবে? আমার মনে হয় না। যে যদি সত্যিই সাহাল ইনজোর্ড থাকে, একটা ইনজোর্ড প্লেয়ারকে নিয়ে যাওয়ার থেকে একটা ফিট প্লেয়ারকে তিনি টিমের সাথে নিয়ে গেলে হয়তো বেটার করতেন। সেই ক্ষেত্রে সাহালের সব থেকে যেটা বেস্ট রিপ্লেসমেন্ট হতে পারতো সেটা কিন্তু মোহাম্মদ ইয়াসির। লাস্ট যেটা দিয়ে শেষ করবো সেটা অবশ্যই আমাদের ন্যাশনাল টিমের ব্যাপার। কাল থেকে কিন্তু আমাদের জার্নি শুরু হচ্ছে। আজ থেকে অলরেডি কাতার লেবানন ম্যাচ দিয়ে খেলা শুরু হয়ে গেছে, এবং আমাদের এশিয়ান লেভেলে সবথেকে বড় কম্পিটিশন ইন্ডিয়াকে নিয়ে একটা আমাদের বিরাট বড় আশা রয়েছে, একটা হাইপ তৈরি হয়েছে। বাট আমি যদি একটু ইতিহাসের পাতার দিকে ফিরে যাই, তাহলে 1964 সেখানে আমরা রানার্স আপ হয়েছিলাম, তারপর আবারও আমাদের কোয়ালিফিকেশন করতে করতে 20 বছর সময় লেগে গেছিলো। কিন্তু 1964-এর একটা বড় ব্যাপার রয়েছে, সেখানে শুধুমাত্র 4টে টিমই জাস্ট পার্টিসিপেট করেছিল, এবং রাউন্ড রবিন সিস্টেমে হয়েছিল। ইসরায়েল টপে শেষ করেছিল, ইন্ডিয়া সেকেন্ডে, তো আমরা কোথাও রানার্স আপ হয়েছিলাম। অ্যান্ড তারপর 20 বছর পর 1984 সব থেকে খুব যেটাকে খারাপ টুর্নামেন্ট বলা হয়, বাট ওই টুর্নামেন্টে কিন্তু সব থেকে স্ট্যান্ড আউট প্লেয়ার ছিলেন অতনু ভট্টাচার্য। তিনি এশিয়ান অল স্টারে অবধি সুযোগ পেয়েছিলেন। এটা আমাদের জন্য একটা বিরাট বড় মাইল ফলক কিন্তু সেই সময় সেট করেছিল। তারপর আবারও এই কম্পিটিশনে আমাদের ঢুকতে ঢুকতে প্রচুর সময় লেগে যায়, 27 বছর সময় লেগে যায়, 2011। তারপর আমরা আবারও কোয়ালিফাই করি, কিন্তু এইবারও আমাদের জার্নি খুব একটা ভালো হয়নি। ব্যাক টু ব্যাক ম্যাচ আমরা হারি, পরপর 3টে ম্যাচ আমরা হারি, যেখানে অস্ট্রেলিয়া, বাহরাইন এবং সাউথ কোরিয়া তারা কিন্তু আমাদের হারিয়েছিল। বাট প্লেয়ারদের যে কনফিডেন্স, প্লেয়ারদের যে কোয়ালিটি, সেখান থেকে কোথাও কিন্তু আস্তে আস্তে বুস্ট পাই। এবং এখানেই আমরা যে টিমটাকে দেখেছিলাম, সেই টিম থেকে সুনীল ছেত্রী অ্যান্ড গুরপ্রীত সিং সান্ধু আবারও কিন্তু তারপরের টুর্নামেন্টে ফিচার্ড হয়, এইবারের টুর্নামেন্টও ফিচার্ড হচ্ছে। তো হিস্ট্রিতে কিন্তু তাদের নাম অবশ্যই থাকবে, নিশ্চিতভাবেই থাকবে। কিন্তু যেটা আমাদের জন্য এখনও অবধি সবচেয়ে বেস্ট মুভমেন্ট, সেটা অবশ্যই 2019 সালে কোথাও একটা বিরাট বড় আমাদের একটা টার্গেট ছিল যে ভালো কিছু হবে, এবং প্রথম ম্যাচটা আমরা থাইল্যান্ডকে বিট করে শুরু করি, দ্বিতীয় ম্যাচটা হেরে যাই, থার্ড ম্যাচ থেকে আমাদের 1 পয়েন্ট তুলতে হতো, বাট শেষ মুহূর্তের একটা পেনাল্টি থেকে গোল। কার কারণে পেনাল্টি হয়েছিল অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও যদি মনে থাকে সেই ম্যাচটা। সেই পেনাল্টি গোলটা আমাদেরকে কোথাও বিরাট বড় একটা ধাক্কা দেয়, স্বপ্নটা ভাঙে,
এবং আমরা 2019-এর ক্যাম্পেইন থেকে ছিটকে যাই এবং স্টিফেন কনস্ট্যান্টাইনের একটা বিরাট বড় মাইল ফলক তৈরি হয় ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচিংয়ের ক্ষেত্রে। তারপর তাকে সরে যেতে হয়, তিনি কোথাও চলে যান দায়িত্ব ছেড়ে এবং ইগস্ট ম্যাচের আশা তিনি আস্তে আস্তে টিমটাকে রিবিল্ড করেছেন আবারও আমরা এশিয়ান কাপের মঞ্চে। এবং এইবারে কোথাও ফ্যানেদের এক্সপেকটেশন অনেক বেশি। 2011 বা 19-এ যারা ফলো সেইভাবে করেনি, 11-র টাইমে তো সোশ্যাল মিডিয়াতে এতটা ক্যাম্পেইন ছিল না, রেগুলার বেসিস আমরা চেক করতাম কী হচ্ছে না হচ্ছে। সেই সময় দাঁড়িয়ে আমি কলেজে জাস্ট একটা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট এবং একটা বিরাট বড় একটা এনার্জি আমাদের ক্রিয়েট হয়েছিল ফুটবলকে নিয়ে হঠাৎ করে। এবং বাইচুং ভুটিয়া কোথাও টিমকে লিড করছে, রেনেটি ভাইয়ের মতো সিনিয়র প্লেয়ার রয়েছে, গৌরমাঙ্গি, সুনীল ছেত্রী, সুব্রত পাল, স্পাইডারম্যান, লেজেন্ডারি প্লেয়ারে ভর্তি ছিল। কোথাও আমাদের একটা বিরাট বড় এক্সপেকটেশন ছিল যে আমরা ভালো খেলবো। বাট ঠিক আছে, সবচেয়ে বড় মঞ্চ ছিল ওই জেনারেশনের প্লেয়ারদের কাছে, হয়নি সেটা, পরে হয়েছিল, আমরা কোথাও ক্লিক করতে পেরেছিলাম। এইবারে কিন্তু আশা আরও ভালো রয়েছে। প্রথম ম্যাচটা অবশ্যই আমাদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে, যেটা সবচেয়ে টাফ ম্যাচ থাকবে গোটা টুর্নামেন্টে আমাদের। তারপরে ম্যাচটা উজবেকিস্তান কিন্তু রিসেন্ট টাইমে বিরাট উন্নতি করেছে নিজেদের যা লেভেল রয়েছে সমস্ত লেভেলে। তো কোথাও ওই ম্যাচটা আমাদেরকে যদি কোনোভাবে ড্র করতে হয় তাহলে কিন্তু নিজেদের মানে 200% হয়তো প্লেয়ারদেরকে দিতে হবে, দেখা যাক কী হয়। কিন্তু যে ম্যাচটা আমরা জিততে পারি, যেটা জেতার মতো আমাদের ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে সিরিয়া ম্যাচটা। হ্যাঁ, ওদের টিমের স্ট্রেংথ রয়েছে, ওরা বেশ কিছু আর্জেন্টাইন প্লেয়ারকে, বেশ কিছু বিদেশি প্লেয়ারকে আবারও নিজেদের দেশে ফিরিয়ে এনেছে, যারা ওদের সিরিয়া বংশজাত প্লেয়ার, তারাও কোথাও আমাদের বেগ দিতে পারে। বাট স্টিল আমরা কোথাও হোপফুল থাকতে পারি যে সিরিয়া ম্যাচটা আমরা জিততে পারি, আমাদের প্লেয়াররা কিন্তু এই ম্যাচটা জিততে পারে এবং একটা চান্স তো রয়েছে, 4 পয়েন্ট তুলতে পারলে আমরা পরবর্তী রাউন্ডের দিকে এগোতে পারি। এর পরের ব্যাপারটা যে আমরা ম্যাচগুলো দেখবো কোথায়, অলরেডি তোমরা জানো যে খেলা শুরু হয়ে গেছে, জিও সিনেমাতে ফ্রিতে খেলা দেখা যাচ্ছে। তার পাশাপাশি স্পোর্টস 18 1 এবং 3 এই চ্যানেলগুলোতে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খেলা দেখাবে। ইন্ডিয়ার যা ম্যাচ সম্ভবত স্পোর্টস 18 1 আর 1 HD খেলাগুলো দেখতে পাওয়া যাবে। এবং প্রসার ভারতী তারা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে ইন্ডিয়ান ন্যাশনাল টিম যত ম্যাচ খেলবে গ্রুপ স্টেজ, তারপর যদি আমরা পরবর্তী রাউন্ডে যাই, সেইগুলো সমস্ত ম্যাচ কিন্তু দেখানো হবে এবং ডিডি মানে বুঝতে পারছো ফ্রিতে ডিডি স্পোর্টসে খেলা দেখা যাবে। এবং অবশ্যই সেমিফাইনাল আর ফাইনাল এই দুটো ম্যাচও কিন্তু ডিডি স্পোর্টসে তারা ফ্রিতে দেখাবে। তো যেটা মেন ব্যাপার নিয়ে কয়েকদিনের আলোচনা হয়েছে যে কোথাও ফুটবলের যে প্রমোশনটা, ন্যাশনাল টিম খেলতে গেছে, এশিয়ান কাপ, এশিয়ার সবথেকে বড় টুর্নামেন্ট, সেটাকে নিয়ে প্রমোট করা দরকার, সেই প্রমোশন হচ্ছিল না। বাট যখন ফ্যানরা প্রমোট করতে শুরু করবে, আমার মনে হয় যে সেখানে কোনো বডি দরকার নেই, তাদেরকে প্রমোট করতে হবে। হয়তো তারা তাদের ব্যবসায়িক দিকটা দেখবে, বাট ফ্যানরা কিন্তু নিজেদের প্লেজারের দিকটা দেখবে। একটা ব্রডকাস্টিং কোম্পানি তারা রোজ ইন্ডিয়া আফগানিস্তান ক্রিকেটের প্রমোট করবে, যেটা কতটা যুক্তিযুক্ত বা কতটা তার দরকার রয়েছে কেউ জানে না, কিন্তু সেটার একটা বিজনেস পারপাস রয়েছে। হয়তো ফুটবলে সেই বিজনেসের ব্যাপারটা থাকে না বা সেই রেভিনিউটা জেনারেশন হয় না বলে কেউ হয়তো সেখানে খুব বেশি প্রমোশন করে না, বাট ফ্যানরা কিন্তু প্রমোট করছিল। এই প্রমোশনটা যত বেশি করে হবে তত কিন্তু যারা অথরিটি রয়েছেন তাদের কাছে গিয়ে টনকটা নড়বে যে হ্যাঁ, এবার আমাদেরও টাইম এসেছে, আমাদেরও কিন্তু প্রমোট করতে হবে। তো বাস এটাই ব্যাপার, যে আমাদের জার্নিটা যেন খুব ভালো হয়, এইটুকু এক্সপেকটেশন থাকবে। 13 তারিখে, 18 তারিখে, 23 তারিখে ম্যাচ রয়েছে এবং আগামীকাল দুপুরবেলার মধ্যে কিন্তু অবশ্যই আমাদের ম্যাচের প্রিভিউ এসে যাবে। কী হতে চলেছে, কেমন টিম নামতে পারে, কীভাবে আমরা ম্যাচটাকে অ্যাপ্রোচ করতে পারি, ইগলস টিম আজ কীভাবে ভাবছেন, সব কিছু নিয়ে কিন্তু কাল কথা বলবো। এই ভিডিওটা এই অবধি, হয়তো একটু লেন্দি হয়ে গেল, সরি ফর দ্যাট। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল, যদি নতুন হয়ে থাকো, ফেসবুকে থাকলে ফলো করে দিও, ইনস্টাগ্রামে ফলো করে দিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।